আচ্ছা আমরা এই ভিডিওতে সলভ দেখার চেষ্টা করব ডেন্টাল 2019-20 সালের কেমিস্ট্রি পার্টটা, ঠিক আছে। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 2019 ডেন্টালের ফিজিক্সের পার্টটা। তো আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ কেমিস্ট্রি পার্টটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো কেমিস্ট্রি পার্টটা স্টার্ট হয়েছে, ওখানে প্রশ্নগুলো ছড়ানো ছিটানো আছে, আমি এখানে সাইড দিয়ে ডিনোট করার চেষ্টা করছি যে কোনটা কেমিস্ট্রিতে আসছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি, চামড়া পিকলিং করতে কত ভাগ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো আমরা জানি যে পিকলিং করার সময় লবণ ইউজ করা হয়, আরো অনেকগুলো জিনিস ইউজ করা হয়, তার মধ্যে যে সালফিউরিক অ্যাসিডটা ইউজ করা হয় এটা হচ্ছে কি 1.5%, ঠিক আছে। 1.5% মানে কি, আমি যদি ধরো 100% কিছু ইউজ করি বা 100 গ্রাম কিছু ইউজ করি, ওটার মধ্যে ওদের মানে 1.5 গ্রাম কি লেখা লাগবে, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো পিকলিং করার সময় আমরা কি ইউজ করি, সালফিউরিক অ্যাসিডের কত পার্সেন্ট ইউজ করা হয়, 1.5%। আচ্ছা, তারপরে 9 নম্বর প্রশ্নটা তোমাকে বলছে নিচের কোনটা মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো মস্তিষ্কের টিউমার শনাক্তকরণের যে আমরা পদ্ধতি, ওটাকে আমরা পড়ে আসছি এমআরআই, যেটা ফুল মিনিং কি ছিল, যেটা ফুল মিনিং ছিল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে। আর এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এই প্রসেসটা আসলে কিসের মাধ্যমে কাজ করে, রেডিও ওয়েভ, ঠিক আছে। এই প্রসেসে আমরা যে ওয়েভটা ইউজ করি বা যে রশ্মিটা ইউজ করি, মানে বেতার তরঙ্গটা ইউজ করি, তাহলে রেডিও ওয়েভ। তাহলে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সবচেয়ে বেশি ব্যবহৃত হইতেছে কোনটা, রেডিও ওয়েভ, ওকে। আচ্ছা, 11 নম্বরে তোমাকে জিজ্ঞেস করছে নিচের নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটা। এখানে তোমাকে অপশনে দেওয়া আছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম বেনজয়েড, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম প্রোপানয়েড, ঠিক আছে। এটা মুখস্থ, নিরাপদ খাদ্য সংরক্ষক, এটা মনে হয় কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5-এ পাবা, যে আমরা নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে কি ইউজ করি, সোডিয়াম বেনজয়েড ইউজ করি, ইথানোইক অ্যাসিড ইউজ করি, মানে যে ভিনেগারে ওইখান থেকে H+ আসে, H+ কি করে ব্যাকটেরিয়াগুলোকে মাইরে ফেলে, ঠিক আছে। তো এখানেও সেম, এখানে তোমার প্রাকৃতিক খাদ্য সংরক্ষণের মধ্যে একটা ছিল কি সোডিয়াম বেনজয়েড, ঠিক আছে। আচ্ছা, তো সোডিয়াম বেনজয়েডের সংকেতটাও এরকম ছিল, মেবি COONA, ঠিক আছে, এটা মেবি ছিল সোডিয়াম বেনজয়েড। আচ্ছা, তারপরে তোমাকে কি বলা হয়েছে নিচের কোনটা মিল্ক অফ লাইন, যেটাকে আমরা কি বলি কলিচুন, ঠিক আছে। কলিচুনের সংকেতটা কি ছিল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, CaOH2। আর নর্মাল চুনটাকে আমরা কি বলি, CaO, এটাকে আমরা মেবি স্ল্যাকেড লাইম বলি, ওকে। আচ্ছা, তো আমাকে প্রশ্ন বলছে যে মিল্ক অফ লাইন কোনটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে বাকিগুলো জীবনে হবে না, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি চুনা পাথর, অনেকে এটার সাথে এটাকে গোলাই ফেলে, এটা হচ্ছে কি চুনা পাথর, ঠিক আছে। চুনা পাথরের সংকেত হয়েছে কি, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, আর কলিচুন হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে 17 নাম্বার, নিচের কোন প্রযুক্তিটা জাল নোট শনাক্তকরণে ব্যবহৃত হয়। তা আমরা মোটামুটি সবাই পড়ে আসছি যে ইউভি রশ্মিটা কি হয়, জাল নোট শনাক্তকরণে ইউজ করা হয়। যেমন আমাদের ইউভি ধরো টাকার উপর একটা প্রলেপ থাকে, ঠিক আছে, একটা প্রলেপ দেওয়া থাকে, ওটাকে আমরা বলি ফ্লোরোসেন্স প্রলেপ, ঠিক আছে, ফ্লোরোসেন্স। তো যখন ইউভি রশ্মিটা এই ফ্লোরোসেন্সের উপরে পড়ে তখন একটা প্রতিফলন দেখা যায়, মানে আমরা এখানে যে চিহ্নটা দেওয়া থাকে ওই চিহ্নটা আমরা দেখতে পারি। যেমন আমরা কি করি, টাকা নিলে ওইটাকে কি করি, সূর্যের দিকে দিই, সূর্যের মধ্যে ইউভি রশ্মি আছে, এই জন্য আমরা ওই আগের টাকাটা আসল নাকি জাল আমরা ওখান থেকে বুঝতে পারি। তো অনেক জায়গায় দেখবা যে মেশিন আছে ডিরেক্ট, আমরা তো সূর্যের আলোর দিকে চেক করি, অনেক জায়গায় মেশিন আছে, ওইখানে ওই মেশিনটা থেকে ইউভি রশ্মিটা ডিরেক্ট বের হয়। তো তখন ওখানে যদি প্রতিফলন হয় তাহলে আমরা বুঝতেছি যে কি এটা টাকাটা ঠিক আছে, আর যদি না থাকে তাহলে বোঝা যাবে জাল টাকা, ঠিক আছে। তো আমরা এখানে কি ইউজ করি, কোন রশ্মিটা ইউজ করি, জাল নোট শনাক্তকরণের জন্য আমরা ইউভি রশ্মিটা ইউজ করি, ওকে। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে কি, নিচের কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটা খুব কমন একটা প্রশ্ন। আমরা জানি যে আমাদের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে আমরা 7টা রেঞ্জে ভাগ করছিলাম। একদম মাঝামাঝি কে ছিল, মাঝামাঝি ছিল দৃশ্যমান আলো, একদম মাঝামাঝি কে ছিল, দৃশ্যমান। তো দৃশ্যমান আলো কিন্তু আবার 7 ভাগে বিভক্ত, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি যে দৃশ্যমান আলো আসলে কয়টা ভাগে বিভক্ত, আমাদের মোট রশ্মিটা হচ্ছে 7টা ভাগে বিভক্ত। আবার মোট রশ্মির মাঝখানে কি আছে, মাঝখানে আছে দৃশ্যমান আলো, আবার ওই দৃশ্যমান আলো কিন্তু 7টা ভাগে বিভক্ত, যেটাকে আমরা কি বলি ভিভজিওর। তো বাংলায় বলতাম আমরা কি বেনিয়াসকলা, ঠিক আছে। তো ভিভজিওর এই পুরো রেঞ্জটা আসলে কি 7টা ভাগের বিভক্তের একদম মাঝামাঝি অবস্থিত। তো এটার শুরু হয়েছে ভিভজিওরটা শুরু হয়েছে কি দিয়ে, ভি, ঠিক আছে। এটা যেহেতু মাঝখানে আছে তাহলে তার বাম দিকে থাকবে 3টা সেগমেন্ট, আর ডান দিকে থাকবে কয়টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট। কারণ আমরা জানি টোটাল রশ্মিটা আসলে 7 ভাগে বিভক্ত, মাঝখানে আছে কি দৃশ্যমান অথবা ভিভজিওর, তার বামে 3টা ডানে 3টা। আচ্ছা, তো এখানে ভি, তার আগেরটা অবশ্যই ভি আলা কিছু একটা হবে, এটা হচ্ছে ইউভি। এখানে শেষে আছে আইআর, তাহলে তার ডানের দিকেরটা একটা কি হবে, আর আলা একটা রাশি হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আইআর, বা এটাকে আমরা ইনফ্রারেড রে বলি অথবা অবলোহিত রশ্মি বলি। আর ইউভি আলট্রাভায়োলেট রে, অথবা এটাকে আমরা কি বলি অতিবেগুনি রশ্মি, ঠিক আছে। তার বাম দিকে কি আছে, তার বাম দিকে আছে এক্স রে, আর একদম বাম দিকে আছে কে গামা রে, ঠিক আছে। আর এখানে আছে মাইক্রোওয়েভ, আর একদম সবচেয়ে বেশি আছে কে, দূরে আছে রেডিও ওয়েভ। তো বাম দিকে যারা আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর ডান দিকে যারা আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি বেশি। তোমাকে বলছে নিচের কোন রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো এখানে তোমাকে দেওয়া আছে এক্স রে দেওয়া আছে, ভিজিবল রে দেওয়া আছে, গামা রে দেওয়া আছে, মাইক্রোওয়েভ দেওয়া আছে। তো আমরা জানি যে ডান দিকের গুলো কি সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য
তো এখানে দেখো একটাতে অপশন আছে এক্স রে, আর একটা অপশনে আছে কি গামা রে, এক্স রে আছে, গামা রে আছে, আর একটা আছে ভিজিবল মানে দৃশ্যমান আলো, আর একটা আছে মাইক্রোওয়েভ। ঠিক আছে, তো এই সবগুলো ওয়েভের মধ্যে আমরা দেখতেছি আমাদের সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কোথায় আছে, মাইক্রোওয়েভে আছে। ওকে, আচ্ছা 21 নাম্বার, নিচের কোনটা অ্যাক্রোলিন পরীক্ষায় শনাক্ত করা হয়? এটা খুব কমন একটা প্রশ্ন, জৈব যৌগ থেকে আসে। আমরা যে গ্লিসারলের সংকেত মনে আছে, CH2OH, CHOH, আর কি ছিল CH2OH, এটাকে শনাক্ত করার জন্য আমরা কি ইউজ করতাম, অ্যাক্রোলিন টেস্ট করতাম। ঠিক আছে, এখানে দুর্গন্ধযুক্ত একটা উৎপাদ তৈরি হইতো, এটাকে আমরা অ্যাক্রোলিন বলতাম। আমার যতটুকু মনে আছে সংকেতটা CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বা CH3 এরকম একটা ছিল, এটাকে আমরা বলতাম অ্যাক্রোলিন। ঠিক আছে, এটার একটা দুর্গন্ধ পাওয়া যেত, তো তখন বোঝা যেত যে এটা কি আসলে কি ছিল, আমার যে যৌগটার মধ্যে আমি যে স্যাম্পলটার মধ্যে স্যাম্পলটা আসলে কি ছিল, গ্লিসারিন। ঠিক আছে, আমরা যদি গ্লিসারিনের স্যাম্পলের মধ্যে অ্যাক্রোলিন মানে ধরো এই অ্যাক্রোলিন টেস্টটা করি, তখন এখানে উৎপাদে কি হবে, অ্যাক্রোলিন পাওয়া যাবে যেটা দুর্গন্ধযুক্ত, তাহলে আমরা বুঝবো যে এখানে কি ছিল, আমরা কি টেস্ট করতেছিলাম, গ্লিসারল। আচ্ছা, তারপরে প্রশ্ন বলছে নিচের কোন আয়নটা শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ সৃষ্টি করে? ঠিক আছে, তো আমরা জানি যে শিখা পরীক্ষা অনেকগুলো অনেক রকম ছিল, যেমন আমরা সোডিয়ামের রংটা কি ছিল, সোনালী হলুদ, আমি বলবো জাস্ট। আর পটাশিয়াম ছিল বেগুনি, মনে আছে, পটাশিয়ামের রংটা কি ছিল, বেগুনি। ক্যালসিয়াম ছিল ইটের মতো লাল। বেরিয়ামটা কি ছিল, বেরিয়াম ছিল অ্যাপেল গ্রিন। ঠিক আছে, আর কপার কি ছিল, কপারটা ছিল নীলাভ সবুজ। তো তোমাকে প্রশ্ন বলছে নীলাভ সবুজ কোনটা দেখা যাবে, কপারে। ঠিক আছে, তোমাকে কিন্তু এগুলো সবগুলো মুখস্থ থাকা লাগবে। সোডিয়াম সোনালী হলুদ, তারপর ক্যালসিয়াম ইটের মতো লাল, কপার হচ্ছে কি নীলাভ সবুজ, পটাশিয়াম হচ্ছে কি বেগুনি, আর বেরিয়াম হচ্ছে কি অ্যাপেল গ্রিন। ঠিক আছে, আচ্ছা তারপর নিচের কোনটা সুপার অক্সাইড? তো আমরা জানতাম যে অক্সিজেনের জারণ মান হচ্ছে কয়টা, তিনটা, একটা হচ্ছে -2, একটা হচ্ছে -1, আর একটা হচ্ছে কত, -1/2। অক্সিজেনের জারণ মান কয়টা, তিনটা, একটা -2, -1, আর একটা কত, -1/2। -2 হইলে এটাকে আমরা বলি অক্সাইড, -1 হইলে এটাকে আমরা বলি কি পার অক্সাইড, আর -1/2 হইলে এটাকে আমরা কি বলি, সুপার অক্সাইড। ঠিক আছে, অক্সিজেনের কয়টা জারণ মান, তিনটা, একটা হচ্ছে নর্মাল অক্সাইড, একটা হচ্ছে কি পার অক্সাইড, আর একটা হচ্ছে সুপার অক্সাইড। তো তুমি যদি এখানে সবগুলো জারণ মান বের করে দেখো, দেখবা যে KO2 এটা জারণ মানটা কত আসতেছে, তোমাকে বলছে নিচের কোনটা সুপার অক্সাইড। তো KO2 এর মধ্যে এখানে অক্সিজেনের জারণ মানটা কত আসবে, -1/2। কেমনে আসে দেখি, আমি যদি একটু দেখাই, KO2 আমরা জানি যে টোটাল জারণ মান কত হবে, 0। ধরলাম যে আমি অক্সিজেনের জারণ মান জানি না, ওইটাকে আমরা কি ধরলাম, x, তাহলে এখানে কি দাঁড়াইতেছে x × 2। আর পটাশিয়াম হচ্ছে 1 নাম্বার গ্রুপে যারা আছে তাদের জারণ মান কত হয়, 1। তাহলে আমাদের 2x সমান দাঁড়াইতেছে -1, তাহলে x সমান কত দাঁড়াইতেছে, -1/2। দেখো আমাদের অক্সিজেনের জারণ মানটা আসছে -1/2, তার মানে আমরা বলতে পারি এটা আসলে কি, সুপার অক্সাইড। ঠিক আছে, তাহলে নিচের কোনটা সুপার অক্সাইড, KO2, এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। আচ্ছা ক্রোমাটোগ্রাফি দৃশ্য কোনটা? তা আমরা জানি যে ক্রোমাটোগ্রাফিতে কয়টা দশা থাকে, দুইটা দশা, একটা হচ্ছে সচল দশা আর একটা হচ্ছে কি নিশ্চল দশা। ঠিক আছে, তো তোমাকে এখানে নির্দিষ্ট কয়টা জিজ্ঞেস করছে, কয়টা দশা, মানে দুইটা দশা। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমার এখানে আর কিছু নাই, এখান দিয়ে কিছু নাই। আচ্ছা বায়ুর কোন স্তরে ঘূর্ণিঝড় তৈরি হয়? এটা খুব কমন একটা প্রশ্ন। আমরা জানি যে বায়ুমণ্ডলে 3 থেকে 4টা স্তর ছিল, কি জানি, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ঠিক আছে, তো ঘূর্ণিঝড় তৈরি হয় ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, এখানে মেবি অপশনে একটু ভুল থাকতে পারে, এখানে ট্রপোস্ফিয়ার দেওয়া ছিল, যদিও এটা ট্রপোস্ফিয়ার হবে। আর নিচেরটা স্ট্রাটোস্ফিয়ার দেওয়া আছে, মেসোস্ফিয়ার দেওয়া আছে, আয়নোস্ফিয়ার দেওয়া আছে। তো ঘূর্ণিঝড় তৈরি হয় কোথায়, ট্রপোস্ফিয়ারে। ওকে, আচ্ছা দেন পরের প্রশ্নটা যদি আমরা কালেক্ট করি, তাহলে এখানে কি দেখতেছি, নিচের কোনটা শ্বসনতন্ত্রের প্রবাহ সৃষ্টি করে? ঠিক আছে, এটা মেবি বায়োলজি না কেমিস্ট্রি শিওর জানি না। নিচের কোনটা শ্বাসতন্ত্রে কি সৃষ্টি করে, প্রদাহ সৃষ্টি করে? তো সালফার ডাইঅক্সাইডের যে গ্যাসটা আছে, ওই গ্যাসটা কি করে, আমাদের যে শ্বাসনালী আছে ওইখানে সবচেয়ে বেশি জ্বালা পোড়া বা প্রদাহ সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা নিচের কোনটা কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান? ঠিক আছে, কয়লা ভালো না খারাপ ওইটা ডিপেন্ড করে আসলে কিসের উপরে জানো, সালফারের মানের উপরে। যে কয়লাতে সালফারের পরিমাণ বেশি থাকবে ওই কয়লাটা হচ্ছে কি খারাপ। ঠিক আছে, তো নিচের কোনটা কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান কোনটা, সালফার। তো এখন যদি তোমাকে কারণ হিসেবে বলি, তাহলে কারণ হিসেবে বলতে গেলে কিন্তু এটা চলে আসতেছে, কারণ আমরা জানি যদি কয়লাতে সালফার থাকে, আমরা তো কয়লাটাকে কি করবো, পোড়াবো না। তো যদি দহন করি তখন সেটা কি তৈরি করবে, সালফার ডাইঅক্সাইড, সেটা আবার কি করবে, শ্বাসতন্ত্রের প্রদাহ সৃষ্টি করবে। তাহলে ওই কয়লাটাকে ভালো বলবো না খারাপ বলবো, অবশ্যই খারাপ বলবো। ঠিক আছে, তাহলে কয়লা সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান কোনটা, সালফার। ঠিক আছে, তো সালফার থাকলে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে, সালফার ডাইঅক্সাইড শ্বাসতন্ত্রের প্রদাহ সৃষ্টি করে। ওকে, আচ্ছা ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি সর্বোত্তম কাজ পরিষ্কারক হিসেবে কোনটা ব্যবহৃত হয়, ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, এটা খুব কমন একটা প্রশ্ন। আমরা যে ল্যাবরেটরিতে যে বুলেট, পিপেট থেকে শুরু করে বিকার যা ইউজ করি, সবগুলোতে আমরা রিন্স করার জন্য বা পরিষ্কার করার জন্য কি ইউজ করি, ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিডের সংকেতটা কি ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, এই দুইটার মিশ্রণটাকে আমরা বলছিলাম কি, ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, মনে আছে, ক্রোমিক অ্যাসিডের সংকেতটা প্রায় সময় আসে, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণটাকে আমরা কি বলছিলাম, ক্রোমিক অ্যাসিড। আচ্ছা এখানে আর প্রশ্ন নাই। নিচের কোনটা ভারী ধাতু? ঠিক আছে, ভারী ধাতু আমরা টোটাল পড়ছিলাম 4টা, কি কি ছিল, আর্সেনিক ছিল, তারপরে ক্যাডমিয়াম ছিল, কোবাল্ট ছিল, নিকেল না কি কি ছিল,
সরি লেড ছিল, একটা লেড ছিল, লেড, আর্সেনিক, ক্যাডমিয়াম, আর এটা কি ছিল খেয়াল নাই ঠিক, টোটাল 4টা ভারী ধাতু ছিল। তো তোমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটা ভারী ধাতু, ক্যাডমিয়াম, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, আয়রন এগুলো কিন্তু কিছুই ভারী ধাতু হওয়ার চান্স নেই, বইয়ে দেখবা ভারী ধাতু 4টা দেওয়া আছে এবং এই 4টার একটা সমসীমা মাত্রা আছে, মানে এর বেশি নিলে আমাদের শরীরের ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। লেড ছিল, ক্যাডমিয়াম ছিল, আর্সেনিক ছিল, আর একটা কি জানি ছিল খেয়াল নাই। আচ্ছা, তো তারপরে তোমাকে কি বের করতে বলছে, ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে কোথায়? প্রথম অপশনটা দেওয়া আছে হাইড্রোজেন ফ্লোরাইড। আমরা যদি হাইড্রোজেন ফ্লোরাইডের দিকে তাকাই, এখানে কি সৃষ্টি হয়েছে দেখো তো, এখানে কি ভ্যান ডার ওয়ালস বন্ধন নাকি এখানে আয়নিক বন্ধন? আমরা দেখতেছি হাইড্রোজেন হয়েছে প্লাস আর ফ্লোরিন হয়েছে কি মাইনাস, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা প্লাস আর মাইনাসের মধ্যে আয়নিক বন্ধন। সোডিয়াম ক্লোরাইড সেম, এখানে Na+Cl- এখানেও কি আয়নিক বন্ধন এখানে। তারপরে অ্যামোনিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম ফ্লোরাইড যদি বলি NH4F, এখানেও কি আছে তোমার অ্যামোনিয়াম আয়ন আর ফ্লোরাইড আয়ন, এখানে একটা আয়নিক বন্ধন আছে। আবার অ্যামোনিয়াম সৃষ্টির সময় কি আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তো তোমার কাছে প্রশ্ন বলছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, বাকি আছে কি হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইডটার দিকে যদি তাকাই, প্রথমত H+Cn-, এখানে একটা আয়নিক বন্ধন, আর সায়ানাইডের মধ্যে C ট্রিপল বন্ড যে এন্ড আছে, এখানে আবার একটা ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে, ঠিক আছে। তো এটা নর্মালি বোঝা যায় না, তোমাকে কিন্তু মুখস্থ রাখা ছাড়া তেমন একটা বেশি উপায় নেই, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটা বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোনটা? তো আমরা জানবো যে গ্রিন হাউস গ্যাসগুলো কি তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। তো গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি উপাদানে কি আছে, কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কত পার্সেন্ট, 50%, ঠিক আছে। আচ্ছা, তো তোমাকে প্রায় সময় জিজ্ঞেস করে যে গ্রিন হাউস গ্যাসের জন্য সবচেয়ে বেশি দায়ী কোন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তো তারপরে কি বলছে, বুলেট এবং পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহৃত হয়? তো কাঁচের অনেকগুলো প্রকারভেদ ছিল, পাইরেক্স গ্লাস, জেনা গ্লাস, ঠিক আছে, আরো কি কি জানি ছিল। তো পাইরেক্স গ্লাসটাই মেইনলি ইউজ করা হয় তোমার বুলেট পিপেট থেকে শুরু করে সবগুলো জিনিস বানানোর জন্য, ঠিক আছে। এখানে ফ্লিন কাঁচ ছিল, সিলিকা কাঁচ ছিল, তারপরে বোরোসিলিকেট কাঁচ ছিল, তবে পাইরেক্স গ্লাসটাই আমরা কি ইউজ করি, বেশি ইউজ করি। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের মূল উপাদান কোনটা? আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে একদম নিচের স্তরটা, সরি ট্রপোস্ফিয়ার, তারপরে ট্রপোস্ফিয়ারের উপর একটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, ওকে। তো এখানে কি অবস্থিত, আমাদের যে ওজোন লেয়ারটা আছে, ওজোন লেয়ারটা অবস্থিত। তাহলে সবচেয়ে বেশি মূল উপাদান, সরি স্ট্রাটোস্ফিয়ারের মূল উপাদান বা মেইন যে উপাদানটা আছে ওইটা হচ্ছে কি, ওজোন, ওকে। দ্রবণ স্থানান্তরের জন্য কোনটা অপরিহার্য? এটা তো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, পিপেট। যারা ল্যাবরেটরিতে কাজ করেছে তারা দেখছি যে ধরো তোমার একটা পাত্রের মধ্যে কোন একটা দ্রবণ আছে, ঠিক আছে, তুমি এটাকে নিয়ে আলগায় আরেকটার সাথে মিশাবা, তো এটা কি তুমি কি চামচ দিয়ে নিবা? না, কেমিস্ট্রিতে আমরা ইউজ করি কি পিপেট। তো পিপেটগুলো দুই রকম হয়, একটা হচ্ছে কি আমরা মুখ দিয়ে এইটুকু পর্যন্ত তুলে নিতে পারি, অথবা আবার পিপেট ফিলার আছে, পিপেট ফিলার কি করে অটোমেটিকলি উঠে, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কি করি, এটাকে তুলে নিয়ে আরেকটা জায়গায় দিই, ঠিক আছে। তো দ্রবণ স্থানান্তর করার জন্য কোনটা অপরিহার্য? পিপেট, ঠিক আছে। যদি চামচ দিয়ে তুলতাম আমরা তো মানে কম বেশি হয়ে যেত, কিন্তু পিপেট দিয়ে একদম তুমি 100 ml নিলে 100 ml কারেক্ট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি পরিবেশ বান্ধব সেল, আমরা তো জানি যে ফুয়েল সেলটা হচ্ছে কি পরিবেশ বান্ধব, ঠিক আছে। এটা কোনো রকম জাত দহন টহন করে না, আর নাইলে অন্যগুলোতে কি হয় পরিবেশের ক্ষতি করে, যেমন লিথিয়াম ব্যাটারি, এছাড়া তারও আরো অনেকগুলো ছিল, ক্যাডমিয়াম, এটা তো আমরা ভারী ধাতু একটু আগে পড়ে আসছি, ঠিক আছে। তারপরে কি ছিল, নিচের কোনটা অপরিবাহী? আমাদের তো কি ছিল, পরিবাহী ছিল, অপরিবাহী ছিল, আর অর্ধপরিবাহী ছিল। তো পরিবাহী হচ্ছে কি ধাতুগুলা, তো অ্যালুমিনিয়াম পরিবাহী হবে, তামাও পরিবাহী হবে, সিলিকন এটা হচ্ছে অর্ধপরিবাহী, আর বাকি হচ্ছে কাঁচ, এটা হচ্ছে অপরিবাহী। তো তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে কোনটা অপরিবাহী, কাঁচ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নিচের কোনটা গ্যাস সিলিন্ডারে ব্যবহৃত হয়? গ্যাস সিলিন্ডারে কি ব্যবহৃত হয়? মিথেন, ইথেন, প্রোপেন আর কি বিউটেন, এই 4টা গ্যাস, ঠিক আছে। মিথেন হচ্ছে 90% বেশি থাকে, ইথেন, প্রোপেন, বিউটেন বাকিগুলো মিলে 10 থেকে 88% মতো থাকে, ঠিক আছে। তো তোমার প্রশ্ন হচ্ছে নিচে কোনটা গ্যাস সিলিন্ডারে ব্যবহৃত করা হয়? বিউটেন আর প্রোপেন, ওকে। আচ্ছা, নিচের কোনটা জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান? আচ্ছা, 95 নম্বর প্রশ্ন তোমাকে বলেছে নিচের কোনটা জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উপাদান, ঠিক আছে, প্রধান উৎপন্ন পদার্থ, ঠিক আছে। তা আমরা পড়ছিলাম বইয়ে যে জৈব অ্যাসিডের যে সোডিয়াম লবণ, ঠিক আছে, RCOONA, এটাকে আমরা বলি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এটাকে যদি আমরা বিয়োজন করাই তখন এখান থেকে তৈরি হয় কি, অ্যালকেন। তো তোমাকে কিন্তু প্রশ্নে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের কথা বলে নাই। আবার জৈব অ্যাসিডের যদি আমরা সোডিয়াম লবণ না নিয়ে অ্যাস্টার নেই, ঠিক আছে, মানে জৈব অ্যাসিডের একটা যৌগ যদি আমরা অ্যাস্টার হিসেবে নেই, ওইটাকে যদি আমরা পানি যোগ করি তখন এখান থেকে আবার অ্যালকোহল তৈরি হয়, ঠিক আছে। তো তাহলে এখন প্রশ্নে কিন্তু তোমাকে এখানে ডিটেলসে মানে ঠিক করে বলা নাই। এখানে অপশনগুলো কি কি দেওয়া ছিল? অপশনগুলো দেওয়া ছিল অ্যালকাইন দেওয়া ছিল, এটা আসার কোনো চান্স নাই, অ্যালকিনও আসার কোনো চান্স নাই, বাকি আছে অ্যালকেন আর অ্যালকোহল, এই দুইটা আসতে পারে। তো এখানে তোমাকে প্রশ্ন ক্লিয়ার না করার কারণে তুমি কিন্তু সঠিক অপশনটা বলতে পারবে না। তো এখানে দেখলাম যে আনসারটা দেওয়া আছে অ্যালকোহল, আমি ঠিক জানি না এটা কেন অ্যালকোহল দিছে, হয়তো আমার জানার বাইরে হইতে পারে, অথবা প্রশ্নটা ভুল থাকতে পারে, অথবা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। যদি তোমাকে বলে জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ, তাহলে 100% শিওর থাকো এখানে কি হবে, অ্যালকেন আনসার হবে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।